দোকান ছিল সব গেছে গা। খোলা আকাশের নিচে কড়াইল বস্তির বাসিন্দারা সব হারিয়ে নিঃস্ব অনেকে। 5 ঘন্টার আগুনে পড়েছে 1500 ঘর। কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই গণভোট, গেজেট প্রকাশ, ব্যালট হবে রঙিন। শিগগিরই প্রচারণা শুরু, পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে 832 ভরি স্বর্ণালংকার জব্দ। পাওয়া গেছে অঢেল বিদেশি উপহার সামগ্রী। প্লট দুর্নীতি মামলায় হাসিনা, রেহানা ও টিলিপের রায় 1 ডিসেম্বর। সেট ফেল হচ্ছে বারবার। ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে। টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটা পাস না করতেছি। উদ্বোধনের দিনেই অচল মেট্রো কার্ডের অনলাইন রিচার্জ সাইট। এভিএম পাঞ্চে বাধ্যতায় ভোগান্তির শঙ্কা যাত্রীদের। জটিলতা কাটলে সময় বাঁচার আশা। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ভয়াবহ আগুনে পুড়ে ছাই রাজধানীর কড়াইল বস্তির অধিকাংশ ঘরবাড়ি। মঙ্গলবার বিকেল 5:30টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 19 ইউনিটের 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সব হারিয়ে নিঃস্ব মানুষগুলোর হাহাকার যেন থামছেই না। কী কারণে আগুনের সূত্রপাত এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আগুনের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায় রাজধানীর কড়াইল বস্তি। দিকবিদিক ছুটতে থাকেন বস্তিবাসী। মঙ্গলবার বিকেল 5:22 রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। চোখের সামনেই শেষ সম্বল পুড়ে ছাই। আপ্রাণ চেষ্টা করে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন অনেকেই। আমার বাড়ি আসলো, দোকান আসলো, সব গেছে গা। আগুন লাগা তায়া পড়ছি এদিকে, আর ওদিকে অন্য যাইতে দেয় নাই। ফাস্টফুডের দোকানে যত মাল সামানা ছিল সব পুড়ে গেছে, কোনো কিছু বের করা সম্ভব হয় না। আর ঘরে যত মাল সামানা ছিল ফ্রিজ টিজ সব পুড়ে গেছে। 2017-তে যে আগুন লাগছিল এর চাইতেও ভয়ানক আগুন হয়ে গেছে। হাজার হাজার বাড়িঘর পুড়িয়া শেষ হয়ে গেছে ভাই। এদিকে নাই, মসজিদের এই পর্যন্ত শেষ, এদিকে কবলক সব শেষ। আগুন লাগার পর আমি ছুটে আইছি, কিন্তু আমার বাসায় আমি এখনো যাইতে পারি নাই। অনেকগুলো বাড়িতে বলছি ভাই আমরা দুর্ঘটনা হয়ে গেছে, আগুন লাগছে, কিছু বাড়ি ভাঙার পরে এগুলো সেভ করুক, কিন্তু কেউ ভাঙতে দেয় না। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ধাপে ধাপে যোগ দেয় আরও 9টি ইউনিট। সর্বশেষ 19টি ইউনিটের 5 ঘন্টার চেষ্টায় মঙ্গলবার রাত 10:30টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ফায়ার সার্ভিস আসতে দেরি করার অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। একটা হেলিকপ্টার পাঠালে আমাদের সরকারের কি লস হয়ে যেত, একবার কোটি কোটি লস হয়ে যেত। এত হেলিকপ্টারে কি করবো আমরা, মানুষ যদি না বাঁচি আর আমরা বসতে পারি থেকে আমাদের কোনো দাম নাই। ফায়ার সার্ভিস আসছে কিন্তু মানুষের কারণে আগুন নিভাইতে পারতেছে না, বা পানিরও সংকট আসতে একটু লেট হয়ে গেছে। সরকার এত হাজার হাজার কোটি কোটি টাকার বাজেট বিভিন্ন জায়গায় দিচ্ছে, কিন্তু আমাদের ফায়ার সার্ভিসটা সক্ষমতা নিয়ে এরকম প্রশ্ন। সবাই দোয়া করি আমরা মানুষ খালি বাইচা দাও, জিনিসপাতি যাক। বাড়িঘর তো কিছু নাই, সব পুড়ে গেছে, ওরা খোলা আকাশের নিচে আছে। এদিকে সরু পথ এবং উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগে বলে দাবি ফায়ার সার্ভিসের। তবে তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে বলে জানায় সংস্থাটি। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত আগুনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 1500 ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে যত্র আপনার ইলেকট্রিসিটি গিয়েছে এবং প্রচুর পরিমাণে তার রয়েছে। একই সাথে এখানে প্রত্যেকটা বাসাতেই প্রায় কম বেশি সিলিন্ডার রয়েছে। গ্যাস সিলিন্ডার থেকেও হতে পারে, শর্ট সার্কিট থেকেও হতে পারে। তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে আগুনের উৎপত্তি কোথায়। এদিকে আগুনের ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার কথা জানান। আপাতত তাদেরকে আমরা একটা করে বা 2টা করে পরিবারে কম্বল দেব। এটা বড় কিছু না, কিন্তু এইটুকু তাদের কিছু সান্ত্বনার কারণ হতে পারে। এরপরে আমরা আরও কিছু ভাবছি, সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়। আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজধানীর গুলশান ও বনানী লাগোয়া প্রায় 90 একর জায়গার ওপর 10,000 ঘর রয়েছে কড়াইল বস্তিতে। চলতি বছরে 21শে ফেব্রুয়ারি মধ্যরাতে ওই বস্তিতেই লাগা আগুনে পুড়ে যায় ডজন খানেক ঘরবাড়ি। গেল বছরের 24শে মার্চ ও 18 ডিসেম্বরেও আগুনে পুড়েছে কড়াইল বস্তি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগুনের লেলিহান শিখায় শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন কড়াইল বস্তির বাসিন্দারা। আগুনে পড়ে গেছে অধিকাংশ ঘরবাড়ি। সামনের দিনগুলোর কথা ভেবে শঙ্কিত তারা।
ভাই মুখের মতো যে ঠিকানাকে ঘিরে চলত স্বপ্নবোনা তা আজ শুধুই স্মৃতি। মঙ্গলবারের আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই রাজধানীর করাইল বস্তির অধিকাংশ বাড়িঘর। ধ্বংসস্তূপ হাতড়ে শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টায় বস্তিবাসী। কোনো মতে প্রাণে বেঁচে যাওয়া মানুষগুলোর হাহাকার যেন থামছেই না। আগুনে ছাই হয়ে গেছে অনেকের স্বপ্ন, ছোট ছোট সঞ্চয়সহ বাঁচার শেষ সম্বলটুকু। বাসায় অনেক কিছু আছে, কিছুই নামাইতে পারি নাই, কিছু বের করতে পারি নাই, শুধু পরনের কাপড়গুলো পরে আসছে। যেগুলো একটু ভালো জামা কাপড় ছিল ওগুলা বার করতে পারছি। ঘরে যা ছিল সব পুরো ছাই ছাই হয়ে গেছে। শীতের রাতে মাথা গোজার ঠাঁই হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। আশ্বাস নয়, চাইছেন সত্যিকারের পদক্ষেপ। খবর পাই মাগরিবের নামাজের পরে যে আগুন ধরছে, তো আস্তে আস্তে দেখি আমার বাড়ির সব পুড়ে গেছে। সরকারের কাছে আমাদের দাবি এইটাই, যা আমাদের ক্ষতি হয়েছে, যা হওয়ার হয়েই গেছে, সেটা তো আর সরকারের কিছু করার নাই। আমাদের যাদের ক্ষতি হয়েছে যতটুকু সম্ভব উনি যেন সবার জন্য সাহায্য করার চেষ্টা করে। বাড়িটাই দিয়ে আমি চলতাম, বাড়িটাই আসিল, আমার একটা সুতাও বাইর করতে পারি না, আমার স্বর্ণগয়না আসিল, কিছুই বাইর করতে পারি না, টাকা পয়সাও বাইর করতে পারি না। আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে রেড ক্রিসেন্ট সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের প্রায় 150 ভলান্টিয়ার অংশগ্রহণ করে। প্রাথমিক চিকিৎসা এখানে অধিকাংশ আসলে টিনে কাটা ছেড়ে এই ধরনের আহত হয়েছে, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করি এবং অ্যাম্বুলেন্স সেবা প্রদান করি, তাদেরকে হসপিটালে নিতে হয়েছে। তাছাড়া এখানে প্রায় 200 ফ্যামিলি যারা এখানে থাকতে পারতেছে না, ঘর নষ্ট হয়ে গেছে, তাদের জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। ফায়ার সার্ভিসের 5 ঘন্টার চেষ্টায় করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি শঙ্কা না কাটায় আতঙ্কিত বস্তিবাসী। আগুনের লেলিহান শিখায় সর্বশান্ত হয়ে গেছে করাইলের অসংখ্য পরিবার, শেষ হয়ে গেছে তাদের তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের সবটুকু। ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা, সরকার তাদের পাশে দাঁড়াবে, আর কখনোই ঘটবে না এমন বিপর্যয়। আগুনের হাত থেকে রক্ষা পাবে আমাদের এই রাজধানী তিলোত্তমা ঢাকা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর করাইল বস্তিতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানীতে শুরু হলো আরেকটি নতুন সকাল। অনেকের জন্য এই সকাল নতুন শুরুর, অনেকের জন্য এই সকাল নতুন সম্ভাবনার, অনেকের জন্য প্রস্তুত ব্রেকফাস্টের টেবিল। তবে আজ এই সকাল করাইল বস্তিবাসীর জন্য কিছুটা ভিন্ন রকম। আগুনের লেলিহান শিখা করাইলের এই বস্তিবাসীদের সবটুকু সম্বল কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি তাদের মনোবল, তাদের আস্থা, নিজেদের প্রতি আত্মবিশ্বাস। আর সে সঙ্গে সঙ্গেই সকালের আলো ফোটার পরপরই আমরা দেখছি তারা কর্মযজ্ঞে লিপ্ত হয়েছেন সেই ধ্বংসাবশেষ থেকে তাদের শেষ সম্বলটুকু খুঁজে বের করার জন্য। একই সঙ্গে তাদের সেই ধ্বংসাবশেষগুলোকে সরিয়ে আবারও পুনরায় তাদের এই আবাসস্থলটিকে, তাদের সংসার, তাদের ঘর, যেটিতে তারা তাদের নিজেদের চিরচেনা সেই আবাসটিকে আবারও তাদের আগের মতো করে ফিরে পাবার জন্য যে আপ্রাণ প্রচেষ্টা, সেটি কিন্তু ভোরের আলো ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই করাইলের বস্তিবাসী শুরু করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা তাদের এই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার করছেন। তারা আবারও তাদের সেই আবাসভূমিটিকে প্রস্তুত করছেন বসবাসের উপযুক্ত করে তোলার জন্য। দর্শক, আপনারা জানেন আগামীকাল আগুনের লেলিহান শিখায় করাইলের প্রায় 1500টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে এবং এখানে যেটি বিষয় সেটি হচ্ছে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে, কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এই যে আগুন, সেই আগুনের যে সূত্রপাত, অর্থাৎ কোথা থেকে এই আগুনটি সূত্রপাত ঘটেছে সেটি ফায়ার সার্ভিস নিশ্চিত করে না বলতে পারলেও, তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের অনেকেরই দাবি যে এখানে কোনো গ্যাস সংযোগ না থাকায় প্রত্যেকের বাড়িতেই সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডার থেকেই অগ্নিসংযোগ ঘটেছে, সিলিন্ডারই দুর্ঘটনা ঘটেছে, এমনটি প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন। তবে ফায়ার সার্ভিস বলছেন তদন্ত সাপেক্ষে তারা খতিয়ে দেখবেন যে এই আগুনের সূত্রপাতটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাকি সিলিন্ডারের বিস্ফোরণ থেকে। একই সঙ্গে আমরা এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারা মনোবল হারাননি, তারা আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন এবং প্রতিবারের মতো তারা সরকারের কাছে আশু পদক্ষেপের প্রত্যাশা করছেন যাতে আর কখনো এ ধরনের কোনো অগ্নি দুর্ঘটনার ঘটনা না ঘটে। এই ছিল করাইল বস্তি থেকে আমার কাছে সর্বশেষ। করাইল বস্তি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।
এদিকে চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট বেসিক এলাকায় একটি পোশাক কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 10টায় প্যানমার্ক অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার গোডাউনে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে 4টি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। অন্য প্রসঙ্গ, জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই হবে গণভোট, ব্যালট হবে রঙিন। অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। ভোট গ্রহণের পর একই সময়ে গণনা হবে নির্বাচন ও গণভোটের ফলাফল। শিগগিরই দেশ জুড়ে শুরু হবে প্রচারণাও। ইসি সচিব আখতার আহমেদ জানান, 5 ডিসেম্বরের মধ্যে তৈরি হবে ভোটার তালিকা। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সইয়ের প্রায় 1 মাস পর 13 নভেম্বর জারি হয় সনদ বাস্তবায়ন আদেশ, যেখানে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট, আর গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রণয়ন করা হবে যথোপযুক্ত আইন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয় গণভোট আইন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ও নির্বাচন কমিশন সচিব জানান, জাতীয় নির্বাচনের পদ্ধতি অনুসরণ করেই আয়োজন হবে গণভোট। ভোটারদের বিভ্রান্তি কাটাতে 2 ভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী 2-3 দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমি জানি এই প্রচারণার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে, এই মাত্রায় প্রচারণা করব। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। 4টি বিষয়ের উপর গণভোটে মাত্র একটি প্রশ্ন নিয়ে দলগুলোর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও আইন উপদেষ্টার দাবি, গণভোটে কোনো দলের জন্যই অস্বস্তিকর কিছু রাখেনি সরকার। অধিকাংশ রাজনৈতিক দল যে মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি। আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি। এ সময় নির্বাচন কমিশন সচিব জানান, 5 ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত হচ্ছে ভোটার তালিকা, আর গণভোটের কারণে কেন্দ্র বাড়াতে হবে কিনা শনিবারের মক ভোটিং এর পর নেওয়া হবে সেই সিদ্ধান্ত। আমরা আগামী 29 তারিখ শনিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা একটা মক রিহার্সাল করছি। তারপরে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে নাকি বুথ বাড়াতে হবে নাকি উভয়টাই বাড়াতে হবে। নির্বাচন নিয়ে অস্বাভাবিক কোনো হুমকি নেই দাবি করে আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন, একই দিনে 2 ভোটের চ্যালেঞ্জ ভালোভাবেই সামলাতে পারবে সরকার। সেরকম থ্রেট নাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার 2টি ভল্ট ভেঙে 832 ভরি স্বর্ণালংকারের সন্ধান পেয়েছে দুদক ও জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। মঙ্গলবার এই ভল্ট 2টি জব্দ করা হয়। এ সময় শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা 751 এবং 753 নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। ভল্ট 2টি থেকে মোট 832 ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে অঢেল বিদেশি উপহার সামগ্রী, যা সরকারি তোষাখানায় জমা দেওয়ার কথা থাকলেও দেননি শেখ হাসিনা। একই দিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত লকার খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালংকার বা কিছু পাওয়া যায়নি। এর আগে গত 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরও একটি লকার জব্দ করেছিল এনবিআর সিআইসি। এদিকে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হবে 1 ডিসেম্বর। পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে অবৈধভাবে 10 কাঠা জমি দেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক। মূল আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন দুদকের আইনজীবীরা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে বোন শেখ রেহানার নামে প্লট বরাদ্দ দিতে রাজুককে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে 10 কাঠা সরকারি জমির মালিক হন রেহানা। এসব অভিযোগে 17 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। 32 জনের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি অবৈধ নির্দেশনামা ও ভুয়া হলফনামা সহ আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ উপজীবীরা। মঙ্গলবার উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে 1 ডিসেম্বর রায়ের তারিখ ধার্য করেন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালত। দরখাস্ত করার কথা ছিল রাজুক বরাবরে, কর্তৃপক্ষের বরাবরে, কিন্তু তারা সেই দরখাস্ত সরাসরি তার বোনের কাছে করছে।
যেটা তার এখতিয়ারের বাইরে, এটা রাজুকের এখতিয়ার এবং এটা ক্রিমিনাল মিসকন্ডাক্ট হয়েছে। সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে মায়ের নামে প্লট বরাদ্দের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ফলে নিজে প্লট না নিলেও মামলার আসামি হন তিনিও। রায়ে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড চান দুদকের আইনজীবীরা। উনি যখন জানলেন যে ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন, মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশ নিতে লেবানন যাচ্ছেন নৌবাহিনীর 85 জন সদস্য। এই মুহূর্তে শাহ আমানত বিমানবন্দরে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কিছুক্ষণ পরেই ত্যাগ করবেন নৌবাহিনীর সদস্যরা। 85 সদস্যের একটি দল আসলে লেবাননের উদ্দেশ্যে ঠিক 10টা 20 মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু আসলে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে যারা সদস্যরা রয়েছেন তাদের উদ্দেশ্যে নৌবাহিনী যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা এই মুহূর্তে কিন্তু ব্রিফ করছেন। আসলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 2010 সাল থেকে লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। বর্তমানে নিয়োজিত আসলে নৌবাহিনী জাহাজ বাণিজ্য সংগ্রাম, লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদের যে অনুপ্রবেশ তা প্রতিহত করতে কিন্তু দক্ষতার সাথে কিন্তু তারা কাজ করে চলেছে এবং পাশাপাশি উক্ত জাহাজ লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের যে সামরিক সদস্যদের প্রয়োজনীয় যে প্রশিক্ষণ প্রদান সহ লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবাও কিন্তু তারা আসলে প্রদান করে যাচ্ছে। এবং লেবাননের মোতায়েনের পর থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গত 15 বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে তাদের যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু আসলে পালন করে চলেছে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের এই গর্বিত যে অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আসলে ব্যাপকভাবে উজ্জ্বল করেছে বাংলাদেশ নৌবাহিনী। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে নৌবাহিনীর 85 সদস্যের একটি দল আজকে বিশেষ ফ্লাইটে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। ঠিক 10টা 20 মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাবেন এবং নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্টের অধীন লেবাননের মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ বানজা সংগ্রামে যোগদান করবেন। এবং বিদায়ের প্রাককালে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় কমান্ডার চট্টগ্রাম অঞ্চলের চিফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম কিন্তু লেবাননগামী সৈন্য সদস্যদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে তিনি কিন্তু ব্রিফ করছেন এবং সেক্ষেত্রে ঠিক 10টা 20 মিনিটে কিন্তু চট্টগ্রামের শাহ আমানত যে আন্তর্জাতিক বিমানবন্দর সেটি কিন্তু ছেড়ে যাবে। তো সেক্ষেত্রে বলা যায় নৌবাহিনী যারা 85 সদস্য রয়েছেন তারা সবাই এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত আছেন এবং অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। উদ্বোধনের দিনই অচল অবস্থায় অনলাইনে মেট্রো কার্ড রিচার্জের ওয়েবসাইট। অনলাইনে রিচার্জ করা গেলেও সক্রিয় করতে হবে সশরীরে এভিএম মেশিনে পাঞ্চ করে। সেখানে আগের মতো দীর্ঘ লাইনের আশঙ্কা করছেন অনেকেই। তবে জটিলতা কাটিয়ে উঠলে নতুন এই সেবাটি সময় বাঁচাবে বলে প্রত্যাশা যাত্রীদের। চালু হলো মেট্রো রেল কার্ডের অনলাইন রিচার্জ সেবা, অর্থাৎ ঘরে বসেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ কিংবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করা যাবে এমআরটি পাস অথবা র্যাপিড পাস কার্ডে। পরবর্তীতে রিচার্জটিকে সক্রিয় করে নিতে হবে এই এভিএম মেশিনে পাঞ্চ করার মাধ্যমে। সময় বাঁচাতে এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হলেও বাস্তব চিত্রে দেখা মিলেছে কিছু প্রতিবন্ধকতা। বারবার চেষ্টা করেও অনলাইনে রিচার্জের জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর দেওয়া ওয়েবসাইটে ঢুকতে পারছেন না এই যাত্রী। অবশেষে হাল ছেড়ে দিয়ে জানালেন হতাশার কথা। ওয়েবসাইট ফেল হচ্ছে বারবার। শুনলাম যে ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে।
এই জিনিসটা আমার কাছে একটু আনইউজুয়াল লেগেছে, যেহেতু আমি এক্সট্রা চার্জ দিচ্ছি, দেওয়ার পরে আবার এই জায়গায় এখন হয়তো সবাই জানে না, বাট জানার পরে এই জায়গায় লাইন হবে, জিনিসটা সেমই হলো। অ্যাডেড ভ্যালু মেশিন বা এভিএমে পাঞ্চ করা নিয়ে দীর্ঘ লাইনের ভোগান্তির আশঙ্কা করছেন আরও অনেকেই। তার টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটাই পাস না করতেছি, তাই এক্ষেত্রেও আবার দেখা যাচ্ছে একটা লাইনের বিষয় আছে, সেক্ষেত্রেও একটু ভোগান্তি হচ্ছে। আশা করতেছে কর্তৃপক্ষ এটা বিবেচনার দৃষ্টিতে দেখুক। ডিটিসি এর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার বলেন, কারিগরি কারণেই এভিএম মেশিনে পাঞ্চ করে সক্রিয় করতে হবে রিচার্জ। ওয়েবসাইটের অচল অবস্থার কথা জিজ্ঞেস করলে জানান, সার্ভারের ধারণ ক্ষমতার বেশি ব্যবহারকারী হওয়ায় তৈরি হয়েছে জটিলতা। সমস্যা কাটিয়ে ওঠার আশ্বাসও দেন তিনি। র্যাপিড পাসের যে ফেলিকা চিপস আছে, এটার সাথে কম্পেটিবল হচ্ছে এই মেশিনটা। এটাতে টাচ না করে এটাতে ওভারলুক করে যাওয়ার কোনো উপায় নাই। একটা সাইড আপনার ইউজ হয় নাই, হয়তো তার ক্যাপাসিটি হয়তো 2500, তো এটাকে আরো বাড়াতে হবে, আরো বেশি হিট হবে। যত বেশি ফাইন্যান্সিয়াল ইয়েগুলো অংশগ্রহণ করবে তত এটাকে একটু জটিল হবে। তবে কারিগরি জটিলতা ছাপিয়ে সেবাটি চালু হওয়ায় আনন্দিত মেট্রো রেল যাত্রীরা। সব ঠিকঠাক থাকলে ভোগান্তি কমবে এমনটাই আশা তাদের। এটা আমার জন্য ভালো। আমি বিকাশ থেকে আমি রিচার্জ করলাম, আইসা পাঞ্চ করার ব্যাপার না, পাঞ্চ করলাম, অসুবিধা কি? লাইন সব জায়গায় থাকে, তারপরেও আমার মনে হচ্ছে যে ওইখান থেকে এখানে লাইন একটু কম হবে। ডাবল এন্ট্রির জন্য একটা ঝামেলা হয়, এখান থেকে যদি এন্ট্রি করে তো অনেকক্ষণ ওয়েট করতে হয়, তো এটা খুবই টাইম বেঁচে যায়। 25শে নভেম্বর শুরু হওয়া এই সেবাটির মাধ্যমে অনলাইনে সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium. We define possibilities. উন্নত দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক বা রাজনৈতিক সংকট সমাধান কিংবা সম্পর্ক উন্নয়নে লবিস্ট ফার্ম নিয়োগ করে অনেক দেশ। এক্ষেত্রে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কারবারে একই পথে হাঁটতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের পরামর্শ, লবিস্ট নিয়োগে সমন্বিতভাবে কাজ করতে হবে সংশ্লিষ্ট দফতরগুলোকে। এছাড়া কার্যকর ভূমিকা রাখবে দূতাবাসগুলো। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। কনসাল্টিং ফার্ম অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত, এটার ব্যাপারে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হয়। ইভেন ঋণ আনার ক্ষেত্রেও কিন্তু আপনাকে লবিং করতে হয়। শ্রীলঙ্কায় যেটা হয়েছে, এখন বাংলাদেশ যদি শ্রীলঙ্কার যে মডেলটা আছে ওটা যদি ফলো করে তাহলে এটা মনে হয় না ঠিক হবে। কখনো রাজনৈতিক সংকট উত্তরণ কিংবা সরকারের সমর্থনে বিশ্ব পরাশক্তি মার্কিন মূল্যকে নানাভাবে লবিস্ট নিয়োগ করে বিভিন্ন দেশ। আবার দেশটির সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে সংযুক্ত করতে হয় লবিস্ট ফার্মকে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও ঋণ প্রাপ্তির বাড়তি গতি আনতে বিদেশি ফার্ম নিয়োগের কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বৈশ্বিক নানা সংকটে আশ্বাসের বাণী অনেক সময় থমকে যায় বাস্তবে। তাই স্বল্পমেয়াদে অন্তর্বর্তী সরকার ও দীর্ঘমেয়াদে রাজনৈতিক সরকারের আর্থিক সক্ষমতা শক্তিশালী করতে সমৃদ্ধ বিনিয়োগ খাত, ব্যবসায়িক সুবিধার রীতিনীতি ট্রাম্প প্রশাসন ও মার্কিন ব্যবসায়ীদের মাঝে বিশদভাবে উপস্থাপন জরুরি বলছেন তারা। বাংলাদেশের এখন যে আপনার বিশেষ করে যে আর্থিক খাতে যে একটা বিপর্যয়ের মধ্যে আছে, এই থেকে আপনার কনসালটেন্ট ফার্ম এবং কনসালটেন্ট ছাড়া যারা টেস্টেড আপনার কাজ করেছে, আই থিঙ্ক এটা পারবে না। এই ধরনের সিচুয়েশনে যারা অন্যান্য দেশগুলিকে সাহায্য করেছে সেরকম এক্সপার্টদেরকে নিয়ে কাজ করতে পারলেই বাংলাদেশের জন্য যেটা ভালো হবে সেরকম আপনার করা আর কি, উন্নয়ন পরামর্শক দ্বারা কাজগুলি করা। বিশ্ববাজার বাণিজ্যিক উন্নয়ন নির্ভর করে নীতি কৌশল ও দুদেশের ভারসাম্যপূর্ণ সহযোগিতায়। বাংলাদেশও যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে লবিস্ট নিয়োগে যৌথ পদক্ষেপ নিতে পারে বলছেন অর্থনীতিবিদরা। ওখানে লবিস্টে যারা, এটা তো ফাইন্যান্স মিনিস্ট্রি ঠিক করবে, এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন ঠিক করবে, তারা ঠিক করে আমাদের বাংলাদেশের জন্য পক্ষ হইয়া সে অনেকটা ওকালতি করবে। আমাদের বিভিন্ন গভর্নমেন্টেই স্পন্সার যে ইয়েগুলো আছে, যেমন আমাদের যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট, এরা আপনার করতে পারে, কিন্তু তারা সহ কেন্দ্রীয় ব্যাংক সহ এটা সমন্বিতভাবে অর্থ মন্ত্রণালয়ের, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, এই তিনজন একসাথে হইয়া ঠিক করা উচিত। ব্যবসা বাড়াতে দূতাবাসগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ এই অর্থনীতিবিদের। সব এম্বাসিতে আমাদের যে কমার্শিয়াল অ্যাটাচিগুলো আছে, এদেরকে আমি মনে করি যে প্রধান উপদেষ্টা প্রতি মাসে একবার তাদের সাথে মিটিং করা উচিত। এখন তো অনলাইনে মিটিং করতে পারে। আমেরিকান অ্যাম্বাসেডার যেরকম বাংলাদেশে সরকার মতন ঘুরে, সব এম্বাসিগুলো আমাদের এখানে যারা আছে তারা কিন্তু তাদের দেশের বাণিজ্যের জন্য বিভিন্ন অফিসে টুলের মধ্যে যায় পর্যন্ত বসে থাকে, তবুও তার কাজ আদায় করে আনে সে।
আমাদের অ্যাম্বাসেডাররা যায় সৈয়দ বংশের লোকের মতন ওখানে বসে থাকে। এটা হলে হবে না তো, এবং আপনাকে ওই ফিল্ডে যেতে হবে। বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারে রফতানি বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরি, কর কাঠামো সহজীকরণ, ব্যবসা বান্ধব বাণিজ্য নীতি, অভ্যন্তরীণ পরিবেশ স্বাভাবিক রাখায় গুরুত্ব দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খসে পড়ছে পলেস্তারা জরাজীর্ণ ভবন। দেশের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, অবকাঠামো দৈন্যদশা এবং ওষুধের অপ্রতুলতা নিয়ে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এতে সেবা বঞ্চিত হচ্ছেন প্রান্তিকের সাধারণ মানুষ। প্রান্তিক জনগণের সেবা নিশ্চিতে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। অনুপ দত্তের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। খসে পড়ছে ছাদের পলেস্তারা, জীর্ণ ও ধুলামাখা অবস্থায় পড়ে আছে রোগীর বিছানা। সম্প্রতি ক্লিনিকের বৈদ্যুতিক ফ্যান খুলে পড়ে আহত হয়েছেন সেবা নিতে আসা এক রোগী। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা কমিউনিটি ক্লিনিক যেন পরিত্যক্ত কোনো ভবন, যে কোনো মুহূর্তে আবারও ঘটতে পারে বড় দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে একজন হেলথ কেয়ার প্রোভাইডার চিকিৎসা দিচ্ছেন কোনো রকম। ঔষধ সংকটের কথা স্বীকার করে তিনি বলছেন, বারবার জানালেও আসে না প্রয়োজনীয় তথ্য, এমনকি ডায়াবেটিক্স পরীক্ষার কিটও নেই এই স্বাস্থ্য ক্লিনিকে। মিটার ব্রাস্ট হয়ে গেছে, তারপরে 2টা ফ্যান নষ্ট হয়ে রয়েছে। তারপরে আমি আসার একটু আগেই ঘটনা ঘটছে, আমি যদি থাকতাম তাহলে তো অবস্থা খারাপই ছিল। প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে 1998 সালে সারা দেশে প্রতিষ্ঠা হয় 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক, যেখানে বর্তমানে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ প্রায় 25 ধরনের রোগের সেবা পাওয়ার কথা বিনামূল্যে। তবে বাস্তবতা হলো, একদিকে ক্লিনিকগুলো যেমন ঝুঁকিপূর্ণ, আবার নেই পর্যাপ্ত ঔষধের সরবরাহ। আমাদের সেবা দিতে গিয়ে যেটার সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হলো আমাদের ওষুধ এর পরবর্তীতে সাপ্লাইয়ের স্বল্পতা আছে, ওষুধ আমরা ওইভাবে পাচ্ছি না। যারা সেবা নিতে আসে, যে পরিস্থিতি আপনার হচ্ছিল ভেঙে ভেঙে পড়ছে, এখন দেখা গেল যে নিচের থেকে ভেঙে পড়ে গেল, বা আবার দেখা গেল উপর থেকেই আপনার ভবন ধসে গেল, তখন তো আমি সহ বা যারা সেবা গ্রহীতা যারা আসবে তারা সহ তো আপনার খুব বিপদের ভিতরে পড়ে যাবে। সেবা দিতে গেলে ওষুধের যে ঘাটতি, এই ঘাটতিটা তো আমাদের যতটুকু পরিমাণ ওষুধ দেয় হচ্ছেন, সেই ওষুধের তুলনায় আমাদের রোগীর পরিমাণ হলো বেশি। চিকিৎসার কাঙ্ক্ষিত পরিবেশ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। বেহাল অবস্থা, রাস্তার অবস্থা খারাপ, এটা পানি পড়ে বিল্ডিং যে ছাদ ধসে পড়ার অবস্থা চলে গেছে। চিকিৎসা যে ওষুধগুলি পাওয়া যায় শুধু না পাওয়া, এবং আপনার ঠান্ডার কিছু ওষুধ আর অ্যান্টিবায়োটিক যেগুলি আছে এগুলি পাওয়া যায় না। এরকমভাবে আসলে এক সময় এক ওষুধ পাওয়া যায় না, তারপর আবার নেওয়া যায়। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের একজন পরিচালক বলছেন, নতুনভাবে ঢেলে সাজাতে বেশ কিছু পরিকল্পনা ইতোমধ্যে পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কমিউনিটি ক্লিনিক যেগুলো আমাদের একদম পুরনো, সেগুলো পুনর্নির্মাণ করা হবে, আবার যেগুলো একটু মেরামত করলেই চলবে সে ধরনের যে মেরামতের জন্য, এবং কিছু কিছু যা নতুন নতুন যেখানে প্রপোজাল আছে সেইটারও আমরা তালিকা করে কিন্তু আমরা উপস্থাপন করেছি। মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে 1998 সালে তৎকালীন সরকার এই কমিউনিটি ক্লিনিকগুলো প্রতিষ্ঠা করে। বর্তমানে এখানে 20 থেকে 25 ধরনের ওষুধ পাওয়া যাওয়ার কথা থাকলেও মিলছে যৎসামান্য, কোথাও কোথাও তাও পাওয়া যাচ্ছে না। প্রান্তিক মানুষের প্রত্যাশা, এই প্রতিষ্ঠানগুলোর দিকে সরকার নজরদারি বাড়াবে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সীমান্তবর্তী জেলা রাজশাহীতে চলছে রমরমা মাদক ব্যবসা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরাও পড়েছে অনেকে, তবে জামিনে বেরিয়ে পুনরায় যুক্ত হচ্ছে মাদক ব্যবসায়। মাদক চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হচ্ছে গোয়েন্দা নজরদারি। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটককৃতরা নানা অজুহাত দেখালেও বিজিবির শীর্ষ কর্মকর্তা জানান, মাদক ব্যবসায়ীরা দ্রুত জামিনে ছাড়া পেয়ে যাওয়ায় আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। গোদাগাড়ী, বাঘা, চারঘাট উপজেলার অন্তত 200টি স্পটে চলছে মাদক বেচাকেনা। অল্প করে আমি কয়েকদিন থেকে নিয়ে এসে একটু ময়লা কাজ করেছে, সারাদিন পর একটু এসে এখানে আড্ডা বসেছিলাম আর কি। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যেত, তাহলে হয়তো আমরা অনেকটা কমিয়ে আনতে পারতাম, আমাদের এই কষ্ট সার্থক হতো। মাদক চোরাচালান রোধে সীমান্তবর্তী থানাগুলোতে নজরদারি জোরদার করা হচ্ছে বলে জানান বিজিবি ও রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। 21টা পয়েন্টকে আমরা চিহ্নিত করেছি,
অপরাধগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই জন্য আমরা জেলা, থানা এবং রেঞ্জ অপরাধ সভা করেছি। জেলায় গত 1 বছরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয়েছে প্রায় 2500 মাদক ব্যবসায়ী। ধরা পড়েছে বিপুল সংখ্যক ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন মাদকদ্রব্য। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁয় বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। রাত নামলেই সড়কে গাছ কেটে ডাকাতরা যাত্রীদের জিম্মি করে লুটপাট চালাচ্ছে। চলতি মাসে 20টি দোকান সহ সড়কে গাছ ফেলে 4টি ডাকাতির ঘটনা হয়েছে। নির্বাচনের আগে হঠাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি চরম আতঙ্কে এলাকাবাসী। তবে পুলিশ বলছে ঘটনা বিশ্লেষণ করে দোষীদের আটক করা হচ্ছে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। রাত 7:43 এই সময় কিছুদিন আগে ডাকাতি হয়েছে, তারপরও আবার দেখেন। গত 11 নভেম্বর রাতে নওগাঁর পোরশার সরাইগাছি সড়কে গাছ কেটে অন্তত 10টি যানবাহন আটকে গণ লুটপাট চালায় ডাকাত দল। এর আগে একই উপজেলার বেজোরা বাজারে 3 নাইট গার্ডকে বেঁধে রেখে অন্তত 20টি দোকানে লুটপাট চালায় ডাকাতরা। জেলার পোরশা, সাপাহার ও নিয়ামতপুরে চলতি মাসে 4টি ডাকাতি সহ শতাধিক চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলার এমন অবস্থায় এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। এই রাস্তায় পুলিশ টহল একান্ত প্রয়োজন। আমরা অনেক সময় সন্ধ্যার সময় এখানে বিপদে পড়ে যায় রাস্তায় নিরাপত্তা না থাকার কারণে। প্রশাসনের কাছে একটাই দাবি, যেন সবসময় নিরাপত্তা দেয় আর কি। সন্ধ্যার পরে অল্প মানুষ যাতায়াত করে, এর মধ্যেই অনেক দিন অনেক সময় এই ডাকাতের কবলে পড়তে হয়। প্রশাসন কড়া নজরদারি দিলে এই এলাকার মানুষ চুরি ডাকাতি থেকে পরিত্রাণ পাবে। চুরি ডাকাতি বাড়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বল তৎপরতার সুযোগে এসব অপরাধ সংঘটিত হচ্ছে বারবার। চুরি ডাকাতির এসব ঘটনা বিশ্লেষণ করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। রাতের বেলা নিরঞ্জন রিমোটেলি হওয়ার কারণে ওরা দেখা যায় যে সুযোগটাকে কাজে লাগাচ্ছে। তা আমরা প্রেক্ষাপটে এখন পুলিশিং ব্যবস্থা অনেক জোরদার করেছে এবং যে 2টা ঘটনা ঘটেছে গত অক্টোবরে, সেটা 2টাকে ডিটেকশন করতে পেরেছি, কয়েকজনকে গ্রেপ্তার করানো আছে। বর্তমান প্রেক্ষাপট আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা চেষ্টা করবো আইন শৃঙ্খলার পরিস্থিতি বল রাখার জন্য। যে অপরাধী হোক না কেন, আপনার চুরির ঘটনা বলেন, ডাকাতির ঘটনা বলেন, প্রত্যেকটি ঘটনা আমরা উদ্ঘাটন করে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। এবং আমি বিশ্বাস করি যে ঘটনাগুলো যখন উদ্ঘাটিত হয় তখন অপরাধীরা বুঝতে পারে যে অপরাধ করে পার পাওয়া যাবে না। আমি আশাবাদী যে এই ঘটনাগুলো ধীরে ধীরে আরো কমে আসবে। গত 20 নভেম্বর পোরশার তেতুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ 5 জনকে আটক করে জেলা পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশি তৎপরতা এবং নিরাপত্তা আরো জোরদার করার তাগিদ দিচ্ছেন এলাকাবাসী। নওগাঁ সরাইগাছি এলাকা থেকে এমআর রকি, সময় সংবাদ। ভূমিকম্পের মাঝারি ঝুঁকিতে রাজশাহী বিভাগ। 3 দিন এ অঞ্চলে ছোট বা মাঝারি ভূমিকম্প বেড়ে যাওয়াকে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা হিসেবে দেখছেন গবেষকরা। এই অঞ্চলের বেশিরভাগ বসতবাড়ি কাঁচা। এদিকে নগরের 53% ভবন দুর্বল। বড় মাত্রার ভূমিকম্প হলে বসতবাড়ির ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। কেন্দ্রস্থল থেকে অনেক দূরে হলেও সাম্প্রতিক ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজশাহী বিভাগের অনেক স্থাপনা আর অবকাঠামো। বড় ক্ষয়ক্ষতি না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের ভবন হেলে পড়া সহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। দেখছেন যে আমাদের দেওয়াল বরাবর ফাটল ধরেছে এবং এটা গত যে ভূমিকম্প গেল এখানে কিন্তু ফাটলটা অনেক বেড়ে গেছে। এই হলের অবস্থা হচ্ছে একেবারে বিপজ্জনক, কারণ এই হলে প্রতিটা স্টুডেন্ট তার মৃত্যু ঝুঁকি নিয়ে থাকছে। ভূমিকম্পের জন্য মাঝারি ঝুঁকিপূর্ণ এই বিভাগের অধিকাংশ এলাকা। 2023 সালে জার্নালে প্রকাশিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর গবেষণা। এতে উঠে আসে 1950 সালের পরে 0 পয়েন্ট থেকে 100 কিলোমিটার ব্যাসের মধ্যে ভূমিকম্প হয়েছে 5টি, যার বেশিরভাগই অনুভূত হয়েছে শেষ 10 বছরে। 1885 সালে সিরাজগঞ্জ বগুড়া অঞ্চলে 7 মাত্রার ভূমিকম্প হয়। 1897 সালে 8.7 মাত্রার ভূমিকম্প বগুড়া ও পাবনায় ব্যাপক ক্ষতি ও প্রাণহানি ঘটায়। 1991 সালে নওগাঁ ও রাজশাহী অঞ্চলে 5 এবং 2018 সালে নাটোর রাজশাহীতে 4.5 মাত্রার ভূকম্পন ছিল বড় ঘটনা। 2022 সালে সিরাজগঞ্জে 4.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
সবশেষ 2023 সালে কেঁপে ওঠে রাজশাহী। এসব ভূমিকম্পের পরম্পরা বিশ্লেষণ করে গবেষকরা জানান, টেকটনিক প্লেটের সংযোগী স্থলে বহু বছর ধরে বিপুল শক্তি সঞ্চিত রয়েছে। সে কারণে আগামীতে উত্তরাঞ্চলে শঙ্কা বাড়ছে। অতি সাম্প্রতিক সময়ে বড় ধরনের সেই রকম কোনো ভূমিকম্প এই অঞ্চলে হয়নি। তার মানে দিনের পর দিন শুধু শক্তি জমায়িত হচ্ছে। আমরা এইটুকু অনুমান করতে পারি যে এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ অঞ্চল। জনশুমারি ও গৃহ গণনার সবশেষ তথ্য মতে বিভাগে মোট বসতবাড়ি 51,28,000, শহরে মাত্র 10,78,000। গবেষণার তথ্য, কাঁচাবাড়ি শতকরা 56%। নগরীতে 53% ভবন নির্মাণজনিত দুর্বলতায় ভূমিকম্প সহনশীল নয়। 34% বাড়ি পুরনো হওয়ায় অনিরাপদ। গবেষকরা বলছেন, এ অঞ্চলে কাঁচা ঘর বাড়ি বেশি হওয়ায় ক্ষতির ঝুঁকিও অধিক। দেখা যাবে এখানে হয়তো 5.5 বা 6.5 মাত্রার ভূমিকম্প না হলেও এর চেয়ে কম হলেও হয়তো এই ধরনের জনপদগুলো বড় ধরনের এখানে ক্ষয়ক্ষতি হতে পারে। কম্পনমাত্রা, ব্যাপ্তি ও ধ্বংসযজ্ঞ বিবেচনায় 1897 সালের ভূমিকম্পকে মহাভূমিকম্প বলছেন গবেষকরা। ওই সময় এই বিভাগে বহু কাঁচা ঘরবাড়ি ভেঙে প্রাণহানি বাড়িয়েছিল। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। শৃঙ্খলিত শহর হিসেবে পরিচিত রাজশাহী এখন পরিণত হয়েছে যানজটের নগরীতে। বিভিন্ন এলাকায় প্রতিদিনের সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। অটোরিকশা, বাস ও সিএনজির যত্রতত্র পার্কিং, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা আর ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে এই দুর্ভোগ নগরবাসীর। বিস্তারিত জানাচ্ছেন আলতাফ হোসাইন, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। গৌরহাঙ্গা রেলগেট রাজশাহী মহানগরীর সবচেয়ে ব্যস্ততম সড়কগুলোর একটি। পাশাপাশি অটোরিকশা, বাস ও সিএনজি স্ট্যান্ড, তার উপর চলছে ফ্লাইওভার নির্মাণ কাজ। পুরো এলাকায় চরম বিশৃঙ্খলা। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত যানজট নগরবাসীর নিত্যসঙ্গী। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে লেগে অনেক সমস্যা হয়। হাঁটতে গেলে আপনার কখন বলে আপনার পিছন থেকে একটা বাস চলে আসছে, আপনার বোঝা যায় না। অটোরিকশা গেলা চলছে, অনেক গ্যাঞ্জাম সৃষ্টি করে, যানজট হয়। গাড়ি স্ট্যান্ড করে বসে থাকে রাস্তার মাঝখানে, লড়াচড়া করে না। পুলিশেরা কি কাজে থাকে সেটা আল্লাহ ভালো জানে। ট্রাফিক তারা আগে যে দেখাশোনা করতে এখন সেটা দেখাশোনা করছে না, তারা নীরব থাকছে। একই অবস্থা সাহেববাজার, লক্ষ্মীপুর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। অব্যাহত নির্মাণ কাজ, দুর্বল ট্রাফিক ব্যবস্থা, অবৈধ ও নিয়ন্ত্রণহীন অটোরিকশার দৌরাত্ম্য যানজট বৃদ্ধির অন্যতম কারণ বলছেন মহানগর পুলিশের মুখপাত্র। রাজশাহীতে দেখবেন প্রচুর পরিমাণ অটোরিকশা চলে। এটি বাংলাদেশের আর কোনো মহানগরী নাই যেখানে এত পরিমাণ অটোরিকশা চলাচল করে। গাড়ি যদি উল্টা পথে চলছে, তাকে আটকালেও কিন্তু পুলিশের সাথে বাকবিতণ্ডতা শুরু করে দেয়। অর্থাৎ মানুষের মাঝে আইন মানার যে প্রবণতা, এটি কিন্তু কম। সিটি কর্পোরেশন বলছে, প্রতিদিন নগরের বাইরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার অনুমোদনহীন অটোরিকশা শহরে ঢুকে পড়ে। এতে যানবাহনের চাপ বেড়ে যায় বহুগুণে। শহরের প্রবেশমুখে একসময় পুলিশের চেকপোস্ট থাকলেও বর্তমানে তা নিষ্ক্রিয়। এ কারণে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। সিটি কর্পোরেশন যে নিয়ম করে দিয়েছে, এই নিয়ম অনুযায়ী যদি রিক্সাগুলি চলাচল করে, তাহলে এই রাজশাহী সিটি কর্পোরেশনে যে যানজটের সৃষ্টি হচ্ছে, এটা হবে না। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী রাশিক এলাকায় বর্তমানে অনুমোদিত অটোরিকশা রয়েছে 8,970টি। এছাড়া চার্জার রিক্সা চলাচল করছে 5,019টি। এর বাইরে প্রতিদিন অসংখ্য অবৈধ রিক্সা, অটোরিকশা ঢুকে পড়ছে নগরীতে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। লক্ষ্মীপুরে লঞ্চঘাটে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজি চলছে এমন খবরে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় হাতে নাতে আটক করা হয় আ.স.ম. আব্দুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম নয়ন এবং তার 2 সহযোগী আহাদ হোসেন ও ইকবাল হোসেনকে। এই ঘটনায় রাতেই রামগতি থানায় একটি মামলা করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমার বাড়ি আসলো, দোকান আসলো, সব গেছে। খোলা আকাশের নিচে কড়াইল বস্তির বাসিন্দারা 5 ঘন্টার আগুনে পড়েছে 1,500 ঘর। সব হারিয়ে দিশেহারা অনেকে। কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন।
জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই গণভোট, গেজেট প্রকাশ, ব্যালট হবে রঙিন, শিগগিরই প্রচারণা শুরু, পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। এবং অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে 832 ভরি স্বর্ণালংকার জব্দ, পাওয়া গেছে অঢেল বিদেশি উপহার সামগ্রী। প্লট দুর্নীতি মামলায় হাসিনা, রেহানা ও টিউলিপের রায় 1 ডিসেম্বর। এ ছিল সকালের সময়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ নিবিড় আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।